নমস্কার, আমি শ্রেয়া মজুমদার, উমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একজন সদস্য। আমাদের উমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার তনুশ্রী দাসের পরিচালনায় আজকে আমরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কথাই বলে শিশু বা কিশোররা হলো আমাদের দেশের ভবিষ্যৎ, কিন্তু এই শিশু এবং কিশোরদের এখন মনের অবস্থা কীরকম সেটাই জানতে আজকে আমরা চলে এসেছি। পরিচয় করে নেব ডক্টর ব্রততী দের সঙ্গে। নমস্কার ম্যাম। নমস্কার। আজকে আমাদের উমা বায়োস্কোপের থেকে আমরা তো এসেছি আপনার সঙ্গে কিছু আলোচনা করতে। তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আজকের দিনে শিশু বা কিশোরদের যে মেন্টালিটি বা তাদের যে ডিপ্রেশন হচ্ছে, তাদের যে সমস্ত মানসিক সমস্যা হচ্ছে, তো সেইটার ব্যাপারে আপনাকে কিছু জানতে চাইবো আমরা। নিশ্চয়ই। ম্যাম, তো প্রথমেই আপনাকে আমাদের উমা বায়োস্কোপে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। তো আপনি কেমন আছেন এই লকডাউন পিরিয়ডে, সেটা আগে আমরা জানবো। লকডাউন পিরিয়ডে প্রত্যেকেরই একই অবস্থায় ছিল। প্রথমটা একটু বলা যায় যে কষ্ট সহকারে কেটেছে, কারণ কাজ বন্ধ করে দিতে বাধ্য হতে হয়েছিল এবং তখন পুরোপুরি কাজ ছেড়ে দিয়ে বাড়ির মধ্যে বন্দি একটা অবস্থা। তারপর সেটা আস্তে আস্তে কাটতে শুরু করে, বাড়ির বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে বেশ ভালোই কেটেছে, কিন্তু খুব একটা খারাপ কেটেছে বলে মনে হয় না। তো হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, যে মনে করে যার মধ্যে পজিটিভিটি থাকে, তো সে সব কিছুতেই কিন্তু একটা পজিটিভ দিক খুঁজে পায়। তো সেই জায়গাটা হয়তো আমাদের মধ্যে এতটাই বেশি যে আমরা লকডাউনের মধ্যেও কিন্তু সেই পজিটিভিটিটা পেয়েছি আর বেশ ভালো মতোই কাটিয়েছি। আচ্ছা, ঠিক আছে ম্যাম, এবারে আমরা একটু প্রশ্নে চলে যাবো সরাসরি। একদম। আচ্ছা, তো ম্যাম আজকে আমাদের যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এই যে লকডাউনের সময় বাচ্চারা বাড়িতে আছে, তো সেটার জন্য বাচ্চারা একটু বদমেজাজি বা খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছে। এছাড়াও যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে বাচ্চাদের বাড়ির ভয়টা সেরকম কাজ করে না তাদের মধ্যে। তারপরে তো গুরুজনদের সম্মান করার ব্যাপারটা বা এই জিনিসগুলো একটু কমে আসছে দিনে দিনে। তো এই জিনিসটা নিয়ে আপনি কি বলবেন, মানে কেন এটা হচ্ছে? ওকে, দেখো, যদি তুমি লকডাউনের কথা বলো তাহলে সেক্ষেত্রে দুটো প্রশ্ন কিন্তু দু রকমের। হ্যাঁ, একটা হচ্ছে তুমি বলছো গুরুজনদের সম্মান করার ব্যাপারটা কমে আসছে, আর একটা দিক বলছো লকডাউনের মধ্যে তারা একটু খিটখিটে হয়ে যাচ্ছে, তাদের ভালো লাগছে না, তারা বাইরে খেলাধুলা করতে পারছে না। তো দুটো প্রশ্নের উত্তর আমি দুরকম ভাবেই দেবো। এক নাম্বার যেটার উত্তর সেটা হচ্ছে যে দেখো, লকডাউনের পিরিয়ডটা আমরা বলছি সবাই যে প্রচুর দিন। সত্যি কথা বলতে যদি তুমি দেখো তাহলে হচ্ছে 23 মার্চ থেকে আমাদের লকডাউন পিরিয়ডটা শুরু হয়, যে সময় বাচ্চাদের কিন্তু ফাইনাল এক্সাম হয়ে যায় এবং তারপর ওদের একটা ছুটি থাকে প্রায় 1 মান্থের, রাইট? এবং সেটা প্রায় খোলে গিয়ে এপ্রিলের একটা মিড অফ এপ্রিল নাগাদ খুলে দেয়। তো ততদিন বাচ্চারা কিন্তু বাড়িতে থাকতেই অভ্যস্ত। আবার ওদিকে যদি তুমি দেখো তাহলে এপ্রিলের মিডে খুলে আবার মে মাসের 1 মাস একটা ক্লাস হওয়ার পর সামার ভ্যাকেশন মানে শুরু হয়ে যায়। তো সেই হিসাবে বাচ্চারা কিন্তু প্রায় অনেকটাই এই টাইমে ছুটিতে কাটাতেই অভ্যস্ত। তাই তাদের ক্ষেত্রে যে খুব একেবারে প্রবলেম হওয়ার কথা সেটা কিন্তু ছিল না, যদি তাদের বাড়িতে তাদের প্যারেন্টসরা সত্যিকারে বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে থাকে। তারা যদি একটা, যেটা হয় না যে বাচ্চারা যখন স্কুলে চলে যায়, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে যে তারা তাদের প্যারেন্টসদের সঙ্গে টাইম কাটানোর একেবারেই সুযোগ পায় না। কিন্তু এই টাইমে তারা তাদের বাবাকে পাচ্ছে, তাদের মাকে পাচ্ছে, তারা সারাক্ষণ থাকছে। যে জায়গাটাতে তাদের একটা গ্যাপিং থাকে, যে মা গল্প করে না, বাবা গল্প করে না, কেউ গল্প করার সুযোগ পায় না, বা তাদের একটা রুটিন লাইফ করে দেওয়া, হ্যাঁ, সেই জায়গাটাও কিন্তু প্রায় থাকেই না বলতে গেলে। বাচ্চারা সকাল হয়, স্কুলে চলে যায়, স্কুল থেকে ফিরছে, কারোর দুপুর হয়ে যাচ্ছে, কারোর ইভিনিং হয়ে যাচ্ছে। তো এরপর তারা আসছে, তুমি যেটা বলছো বাইরে খেলতে যাওয়া, এখনকার দিনের আমার কাছে আসা বাচ্চাদের মধ্যে আমি খুব গুটিগত বাচ্চাদের হয়তো গুনে পাই যে তারা বলে বাইরে খেলতে যায়, মাঠে যায়। আমি যদি জিজ্ঞাসা করি প্যারেন্টসকে কেন বাইরে যায় না, বলে কোথার মাঠ, কোথার পার্ক যে বাচ্চারা খেলতে যাবে। তো ন্যাচারালি দেখা যায় যে স্কুল টাইমের পর যদি কারোর অ্যাক্টিভিটিস না থাকে তাহলে কিন্তু তারা কিন্তু বাড়িতে কাটাতে অভ্যস্ত, রাইট? তো সেই হিসাবে এই কথাটা বলে খুব ভুল যে এখন তারা আলাদা করে বাইরে খেলতে যেতে পারছে না। বরং এখন যদি আমরা একটা রুটিন লাইফ করে দিই না বাচ্চাদেরকে, মানে যেহেতু স্কুল বন্ধ আর অনলাইন ক্লাস যদিও চলছে, কিন্তু সেই অনলাইন ক্লাসের মধ্যেও প্যারেন্টসকে কিন্তু টাইম দিতে হবে। অনেকেই ভাবে যে বাচ্চা ক্লাস করতে বসেছে, আমি আমার মতো কাজ করে নিই, কিন্তু সেটা করলে হবে না। তো তাহলে কি হয়, বাচ্চার সাথে সাথে প্যারেন্টস
যত থাকবে তত কিন্তু সে ইনভলভ হবে, এবং তার একটা রুটিন লাইফ যদি থাকে না তাহলে কিন্তু তার মধ্যে ওই একঘেয়েমিটা আসবে না। অর্থাৎ প্রত্যেকটা কাজ আলাদা আলাদা করে, যে তুমি এই সময় পড়ছো, পড়ে থেকে উঠলে এই টাইমে তুমি খেলে, এই সময় গল্প করলে, এই সময় আমার সঙ্গে খেললে, দুপুর হলো দুপুরে একটা স্টোরি টাইম হলো, বা বিকাল হলো চলো আমরা বসে ইনডোর গেম খেলি, বা কিছু একটা ছাদে একটু ওয়াক করি। তো এই যে প্রত্যেকটা স্টেজ যদি আমরা ভাবতে থাকি না, তাহলে কিন্তু বাচ্চারা কখনোই একঘেয়েমির মধ্যে দিয়ে কাটাবে না, মানে কিছুটা এন্টারটেইনমেন্ট এনে দিতে হবে। একদম এন্টারটেইন। আর দ্বিতীয়ত হচ্ছে দেখো, অন্যান্য সময় তো বাবা মারা সত্যি সময় দিতে পারেই না, বাবারা তো বিশেষ করে, যেহেতু তাদের অফিসের কাজ নিয়ে তারা এত বেশি ব্যস্ত থাকে। তো সেই জন্য এই টাইমটা যখন তারা হাতে পেয়েছে, হ্যাঁ যাদের ওয়ার্ক ফ্রম হোম আছে তাদের কথা আমি নয় ছাড়লাম, যে কিছুটা টাইম তাদের তো বাড়ির থেকে কাজ করতেই হচ্ছে, কিন্তু বাকি টাইমটা তো তারা বাচ্চাকে দিতেও পারছে, তাই না? যে টাইমটা তারা দিতে পারে না। তো এই সুযোগটা কিন্তু সবসময় আসে না, যেটা বলা যায় যে হয়তো এর কিছু নেগেটিভিটি রয়েছে, কিন্তু একটা পজিটিভ সাইডও আছে, যে বাচ্চা কিন্তু তার বাড়ির লোকের সঙ্গে অনেকটা বেশি সময় একসঙ্গে কাটাতে পারছে। সুতরাং তাকে কিন্তু দেখার একমাত্র দায়িত্ব আমাদের। তো সেটা যদি আমরা প্রপার ওয়েতে করি না, তাহলে কোনোদিন কোনো বাচ্চা কিন্তু বদমেজাজি হয়ে উঠবে না। আর গুরুজনকে অসম্মান করা যদি তুমি বলো, তাহলে দেখো কোনো বাচ্চা গুরুজনকে অসম্মান করতে শেখে কোথা থেকে? আমি কিন্তু জন্মে থেকেই জানি আয়ত্ত করবে না, যতক্ষণ না সে সেটা কাউকে দেখে শিখছে, রাইট? তো নিশ্চয়ই ফ্যামিলির মধ্যে এমন কোথাও আছে, নিশ্চয়ই কখনো বড়দের মধ্যে কথাগুলো শোনা হয় যে এ তো খুব বাজে, ও তো খুব বাজে, যেগুলো আমরা ন্যাচারালি বলে থাকি বাচ্চাদের সামনে। অনেক সময় দেখবে ঠাকুমা দাদুদেরকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করা হয়ে থাকে, বা কাকা পিসি মাসি যাই হোক। তো সেগুলো থেকে কিন্তু তাদের মধ্যে একটা অসম্মান করার জায়গা তৈরি হয়, এবং তা বলবো যে বাচ্চারা কিন্তু কোথাও না কোথাও থেকে এটা লার্ন করেছে, তবেই কিন্তু তারা আজকে অসম্মান করছে। তাই বড়রাও যখন কথা বলবে নিজেদের মধ্যে, তখন এটা খেয়াল রাখা যে আমি বাচ্চার সামনে এমন কোনো কথা বেফাস ভাবে বলছি না তো, যেটা তারা শিখে নিচ্ছে বা যেটা তারা অজান্তেই নিজেদের মধ্যে আয়ত্ত করে ফেলছে, এবং সেটাই কিন্তু তারা পরে গিয়ে কি করছে না কাজে লাগাচ্ছে। ঠিক? তো এইটুকুই বলার আছে, নিজেরা যদি সতর্ক থাকে, নিজেরা যদি সজাগ থাকে, বাচ্চাও কিন্তু সেটাই শিখবে। ঠিক আছে, চলে যাবো আমরা দ্বিতীয় প্রশ্নে। ওকে, আমরা চলে আসি আমাদের দ্বিতীয় প্রশ্নে। আজকাল যে বাচ্চারা বা মেনলি যারা টিনেজার, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু প্রেম ঘটিত সম্পর্ক ঘটে যাচ্ছে, রিলেশনশিপ, ব্রেকআপ, প্যাচ আপ, এইগুলো খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায়। প্লাস এটার থেকে যেটা মানে এফেক্টটা পড়ছে সেটা হচ্ছে নেশা করা বা বিভিন্ন নেশার সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া, সুইসাইডাল থট আসা। তো এই ব্যাপারটা মানে কেন হচ্ছে? মানে এটা তো কোনো শিশু সুলভ ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো তুমি ঠিকই বলেছো, আজকালকার জেনারেশনের মধ্যে এই একটা ট্রেন্ড খুবই চলছে, খুব তাড়াতাড়ি বাচ্চারা প্রেমে পড়ছে। এখন কথাটা হচ্ছে কি জানো তো, প্রেম কথাটা তো মানে এর ডেফিনিশনটা কি সেটা কিন্তু কেউই জানে না। মানে বাচ্চাদের কাছে মানে প্রেম মানে হতে পারে অনেকের কাছে বন্ধুত্ব। তুমি যদি দেখো আজকালকার জেনারেশনে বাচ্চারা না বন্ধু পাচ্ছে না, খুব মুশকিল একটা জায়গাতেই, যে প্যারেন্টস এর মাথায় একটা বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেয় যে বন্ধু বলে কিছু হয় না, সবাই হচ্ছে তোমার কম্পিটিটর। অ্যান্ড তুমি যখনই স্কুলে যাচ্ছ বা তুমি কোচিংয়ে পড়তে যাচ্ছ, তখন কিন্তু তুমি কারোর সঙ্গে গল্প করো না, বিকজ তারা কিন্তু তোমার পাশে আছে, মানে তোমার সঙ্গে কম্পিটিশনে আছে, রাইট? তার ফলে বাচ্চাদের মধ্যে একটা স্বার্থকেন্দ্রিক মনোভাব গড়ে ওঠে। কিন্তু দেখো যতই হোক আমরা তো মানে হিউম্যান বিং, আমাদের মধ্যে ইমোশন আছে, আমরা চাইবই কারো না কারোর সঙ্গে কথা বলতে, নিজেদের মনের কথাগুলোকে প্রকাশ করতে। কিন্তু যখন আমরা ভালো বন্ধু খুঁজে পাই না, তখন কি হয় যে আমরা তার দিকে বেশি আকর্ষিত হই। এমনিতেই জানো যে অপোজিট সেক্সের প্রতি একটা আকর্ষণ মানে আমাদের কাছে খুব ন্যাচারাল একটা ব্যাপার, এবং সেটা আজীবনই হয়ে এসেছে। কিন্তু আগেকার দিনে যেটা হতো কি, যে তখন আমরা খুব মেয়েরা বিশেষ করে ভীষণ অ্যালুফ থাকতো, যে না ঠিক আছে ওটা একটা ভীষণ খারাপ ব্যাপার। কিন্তু এখনকার দিনের মেয়েরা ওই ব্যাপারটা তো না, ওরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। যখন একটা ছেলে কোনো মেয়েকে ভ্যালু দিতে শুরু করে বা একটু বেশ ইম্পর্টেন্স দেয়, তখন কি হয়, তার কাছে সেটা একটা ভালো লাগা তৈরি করে। এমনিতে আকর্ষণ তো থাকে, দ্বিতীয়ত হচ্ছে যখনই সে তার কাছে গুরুত্ব পাচ্ছে, ন্যাচারালি তখন সে মনে করছে কি যে আমার জন্য কেউ আছে যে চিন্তা করছে, আমার প্রতি কেয়ার করছে। তো তারা কি হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে প্রেমের পড়ে যাচ্ছে। এইবার মুশকিলটা হচ্ছে কি, যে প্রেম কথাটা তো খুব মানে একটা বিশাল জিনিস, হ্যাঁ সেটা তো বাচ্চাদের পক্ষে বোঝা সম্ভব নয়।
তো তারা মনে করে ওইটাই হয়তো প্রেম, এবং যখন তারা ওই সম্পর্কের মধ্যে ঢুকে যাচ্ছে তো দেখা যাচ্ছে কেউ কেউ খুব তাড়াতাড়ি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে একে অপরের উপর। এবার দেখো বাচ্চাদের মধ্যে যখনই কেউ ইম্পর্টেন্স একবার দেওয়া শুরু করলো, এরপর যখন সে না কোনো ব্যাপারে না বলতে শুরু করে তখন সে সেটাকে আর মেনে নিতে পারে না, কারণ তখনই তার মনে হয় যে ও তো আমার জন্যই সব করছিল, এতদিন তো আমার জন্যই এত ভাবলো, আজকে কেন না। তো সেখান থেকে না থেকে বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন তৈরি হচ্ছে যে কেন না। হ্যাঁ, এবার মেয়েরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে যখন এই না কথাগুলো বেশি বেশি শুনছে, বাড়িতে প্যারেন্টস এত টাইম দিচ্ছে না, একটা জায়গা ছিল সেই জায়গাটাও আস্তে আস্তে মনে হচ্ছে যেন যে কোথাও গিয়ে একটা বদ্ধ হয়ে যাচ্ছে, তো তখনই তাদের মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে, তাহলে কি আমাকে কেউ ভালোবাসে না পৃথিবীতে, আমার কোনো বন্ধু নেই, আমার বাবা মায়ের আমার জন্য সময় নেই, আমি একটা বয়ফ্রেন্ড করলাম সেও আমাকে এখন আর টাইম দিচ্ছে না, তাহলে কি আমার আর এই পৃথিবীতে কোনো মানে নেই বেঁচে থাকার। তাদের মধ্যে একটা হতাশা বোধ কাজ করছে, অর্থাৎ আজকালকার দিনে খুব তাড়াতাড়ি বাচ্চা হতাশ হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি তখন তাদের মাথায় কি ঘুরছে, ও তাহলে হয়তো সুইসাইড করাটা খুব ইজি ব্যাপার, তো সেই কারণে তারা অ্যাটেম্প্ট করতে যাচ্ছে। তো তাদেরকে বোঝাবার মতো কোনো লোক থাকে না বেসিক্যালি। বাবা মারা তো এতটাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে যে জানতেই পারে না যে মেয়ে কখন কোথায় গিয়ে ইনভলভ হয়ে গেছে, বা জানতেই পারে না যে ছেলে কোন মেয়ের সঙ্গে ইনভলভ হয়ে আছে। তো ন্যাচারালি কি হয়ে যাচ্ছে, এবার ছেলেদের ক্ষেত্রে তুমি দেখো উল্টো কেমন, ছেলেরা খুব তাড়াতাড়ি সুইসাইডের কথাটা চিন্তা করে না, তারা আবার কি ভাবে যে মেয়েটা আমাকে পাত্তা দিলে না, ও এতদিন আমার সঙ্গে ঘুরলো, আজকে অন্য একটা ছেলেকেও ভালো লাগতে শুরু করলো, তাহলে কি হবে না তাহলে আমি নেশা করি, কারণ আমি দেখেছি যে সিগারেট খেলে বা মদ খেলে হয়তো খুব তাড়াতাড়ি সেই জিনিসটা থেকে ভুলে রাখা যায়, তো এই কারণে তারা এই নেশার মধ্যে ঢুকে যাচ্ছে। মুশকিলটা তাহলে একটাই জায়গায়, তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো আমি আমার কথার মধ্যে দিয়েই বোঝাবার চেষ্টা করছি, সেটা কিন্তু ভালো বন্ধুত্ব। অর্থাৎ যদি ছেলে বা বলো বা মেয়েই বলো একে অপরের ভালো বন্ধুর মতো কাটাতে পারে না, তাহলে কিন্তু দেখবে একটা ছেলে একটা মেয়েকে বেশি প্রোটেক্ট করবে, অনেক বেশি সেফ থাকবে, কিন্তু সেটা হয়ে ওঠে না। আজকালকার দিনে যেহেতু তারা প্রেম ব্যাপারটা ভেবে নেয়, আর প্রেম মানেই যেহেতু শরীর, তাই তারা ভুল পথেও চলে যায়। তো বন্ধুত্বটা ইম্পর্টেন্ট। একদম, বন্ধুত্বটা সবসময়ই খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে যত বন্ধু ভালো ভাবে না, মানে ভালো বন্ধু মানে কাকে বলে জানো তো, বেশ কোনো তার মনের মধ্যে হিংসা থাকবে না, সে সবসময় খুব পজিটিভ হবে, কোনো ব্যাপারে তার মানে এরকম নয় কোনো কমপ্লেক্সিটি থাকবে তার মধ্যে, পাশে দাঁড়াবে, সেটা ভালোই হোক খারাপই হোক, সুখ হোক দুঃখ হোক, সবসময় এরকম যে ভালো বন্ধুত্ব, সেটার আজকাল বড় অভাব। এবং এই অভাবটাই হয়তো বাচ্চাদেরকে না বেশি করে ঠেলে দিচ্ছে এই একে অপরের দিকে, মানে বলতে পারো যে ছেলে মেয়েরা তো আজীবনই, সেটা ক্লাস 5-এরই হোক আর ক্লাস 12-এরই হোক, তুমি নিশ্চয়ই খেয়াল করবে যে একটা 5-এর বাচ্চাও কিন্তু একটা মেয়ের দিকে ছুকছুক করে, আবার 12-এর বাচ্চাও কিন্তু সেটাই করে। তো ন্যাচারাল ওয়েতে মানে এটা হচ্ছে কিন্তু একটা শেখা যে ভালো লাগে। আর টিভিতে আজকাল তো পুরোটাই ওপেন, তো আরো বাচ্চারা দেখে দেখে শিখে নিচ্ছে যে ও এটা কি ভালো লাগা বলে, আর ভালো লাগা মানেই হচ্ছে তার সঙ্গে বিশাল একটা কিছু আছে, গিফট আছে, এই আছে। তো মানে এই যে ক্লাস 9, 10, 11, 12 এই স্ট্যান্ডার্ডের যে স্টুডেন্ট, একদম এদের তো আরো বেশি, মানে এরা তো গিফট দেওয়ার জন্য বসে থাকে, আর মেয়েরা গিফট নেওয়ার জন্য বসে থাকে। মানে এই ভ্যালেন্টাইন্স ডে বলো, চকলেট ডে বলো, এদের তো মানে ফেব্রুয়ারি মাসে মানে আনন্দের শেষ নেই, কারণ প্রত্যেকদিনই কিছু না কিছু নতুন নতুন গিফট পাবে। অর্থাৎ বাচ্চাদের কাছে কিন্তু মেন আকর্ষণটা হচ্ছে তার কাছে গিফট, এবং দ্বিতীয়ত হচ্ছে তার ভ্যালু। তো এই ছাড়া তুমি যদি বলো ভালোবাসা কি, সত্যিকারের ভালোবাসার ডেফিনেশন কি এত তাড়াতাড়ি বোঝা সম্ভব? এটা হয়তো সম্ভব নয়। আর বুঝবে, যেদিনকে বয়স হবে নিশ্চয়ই বুঝবে। তবে এই অভাবের যে অভাবটা রয়েছে না, সেটা পূরণ করতে হবে কিন্তু বন্ধুকে দিয়ে এবং তার বাবা মাকে। কিন্তু ম্যাম যে বন্ধুটাই তো অভাব, কারণ বন্ধু তো আমরা সেরকম ভাবে করতে পারি না ছোটবেলা থেকে। মানে আজকাল যেটা শেখানো হয় যে বন্ধু নয় কম্পিটিটর, যেটা একদম। তো সেক্ষেত্রে মানে পেরেন্টসরা কিভাবে গাইড করতে পারে? অবশ্যই পেরেন্টসরাই তো গাইডটা করবে। দেখো আজকে কে ঢোকাচ্ছে মাথায় যে তোমার আরেকটা মানে যে আছে তোমার পাশে বসে সে তোমার কম্পিটিটর, এটা কিন্তু ওর বাচ্চাটার মাথা থেকে বেরোলো না, সে কিন্তু এমনি ভালো মনেই তার পাশে বসছে, রাইট? একটা বাবা মায়ের কিন্তু তার মনের মধ্যে ঢুকিয়ে দিল। আগেকার দিনে তুমি দেখবে আমরা সামান্য একটা টিফিনও কিন্তু শেয়ার করতাম, এখনকার দিনে যে যার টিফিনটা নিজে খায়, যদি তুমি শেয়ার করো বলবে কি দরকার তো শেয়ার করা। একটা কপি আগেকার দিনে আমরা দেখতে মানে ও তোর এটা হয়নি, ঠিক আছে তুই আমার হোমওয়ার্কের খাতাটা নিয়ে যা না, করে দিয়ে দিই। এখনকার দিনে তুমি যদি ওটা দিয়ে
দাও, পরের দিনে বাবা মা এমন বকানি দেবে যে ও আর দ্বিতীয় দিন থেকে সেটা ভুল করবে না। তার মানে এগুলো শেখাচ্ছে কে, রাইট? তো আমাদের এইগুলোই তো সবার আগে শেখানো উচিত যে তোমার পাশে যে বসে আছে সে কিন্তু শুধু তোমার কম্পিটিটর নয়, সে তোমার আরেকটি ভালো বন্ধু, যে তোমার মতো। তা তুমি তাকে হেল্প করো যখন তার দরকার। তাহলে কিন্তু দেখবে আমাদের মধ্যে এই সেলফিশ ব্যাপারগুলো, মানে এই যে আমি শুধুমাত্র সেলফ ওরিয়েন্টেড, মানে আমি ছাড়া ভাবতে পারছি না, সেই জিনিসটা কিন্তু অনেকটা কেটে যাবে আমার মনে হয়। হ্যাঁ, তো আর কি বলবো বলো? আর এবারে আমরা তৃতীয় কোশ্চেনে চলে যাব। নিশ্চয়ই। তো ম্যাম আমাদের 3 নম্বর কোশ্চেন হচ্ছে, আজকালকার ছেলেমেয়েরা তো বাবা মার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে টিনেজারদের মধ্যে তারা পারে গিয়ে বা পাবে গিয়ে নাইট আউট করছে, পার্টি করছে। তো তাদের মধ্যে একটা স্ট্যাটাস মেনটেনের ব্যাপারটা চলে আসছে কোনোভাবে। তো সেটা কি আমরা স্কুলের এনভায়রনমেন্টটাকে দায়ী করতে পারি, নাকি প্যারেন্টিংটা ভুল আছে? দেখো, এই প্রশ্নের উত্তরে আমি অবশ্যই বলবো যে স্কুলকে তো পুরোপুরি দায়ী করা কখনো সম্ভব নয়, কারণ স্কুল তো কোনো বাচ্চার হাতে পয়সা দিচ্ছে না, তাই না? যেটা হচ্ছে সেটা কিন্তু বাচ্চারা বাবা মাকে দেখেই শিখছে। দেখো, একটা বড় লোক, আমরা যেটাকে বলি রিচ ফ্যামিলিতে বিলং করা একটা বাচ্চা, তার বাবা মাকে কিরকম দেখে অভ্যস্ত, যে বাবা মা রোজ রাত্রিবেলায় পার্টি করে, বাড়িতে বসে মদ খায়, প্রচুর বন্ধু বান্ধব আসে, কিংবা হয়তো ঠিক ওরকম নাইট স্টে করছে বাইরে কোথাও গিয়ে, তারা ডান্স ডিস্কোতে যাচ্ছে। তারা কিন্তু এগুলোকে অবজার্ভ করছে যে বাবা মারা এইগুলো করে, রাইট? আমি আজকে কোথা থেকে শিখছি? আমি তো নিজে নিজে এগুলো শিখলাম না, আমি ওগুলোকে 2 বছর ধরে দেখে ফলো করলাম যে ও এগুলো তাহলে হয়। তার মানে আমাদের কাছে এত পয়সা আছে, আর সেই পয়সাটা হচ্ছে এই কারণে মানে খরচ করা। তারা কিন্তু জানে না যে পয়সাটা কিভাবে রোজগার করছে। তারা এইটুকুনি জানে যে আজকে বাবা মা যে পয়সাগুলো রোজগার করছে তারা কিন্তু নিজেদের আনন্দ ফুর্তি করার জন্য। বাবা মা যদি আনন্দ ফুর্তি করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না? এইবার ঘটনাটা ঘটছে, এই ধরনের ছেলেমেয়েরা যখন একটা ভালো স্কুলে পড়তে আছে, ভালো স্কুল মানে আমি বলতে চাইছি ধরো আজকে এমপি বিড়লার মতো বড় স্কুল হোক, বা ডিপিএস বা এরকম ধরনের যেগুলো একটু স্ট্যাটাস মেনটেন করে আর কি। তো সেইখানে কিন্তু সমস্ত বাচ্চারাই বেশ একটা রিচ ফ্যামিলি থেকেই কিন্তু আসার মানে বিলং করে তারা, ঠিক? তো তাদের হাতে কিন্তু বাবা মারা প্রচুর প্রচুর দেখবে পকেট মানি দিয়ে দেয়। তারা কিন্তু এটা জিজ্ঞেসও করে না যে এই পকেট মানিগুলো নিয়ে তারা কি করবে। তো ন্যাচারালি যখন তাদের হাতে অনেক পকেট মানি থাকে, হ্যাঁ, স্কুলের একটা দায়িত্ব তো অবশ্যই এটা যে স্কুলে তুমি কি করে এত টাকা নিয়ে ঢুকতে পারো। সেখানে অবশ্যই একটা চেকিং করা দরকার যে বাচ্চারা যেন কেউ যদি দরকার হয়ও তাহলেও কিন্তু 100 টাকার বেশি যেন কারোর পকেটে না থাকে। আমি এখানে কিন্তু দেখতে আসছি না যে কে কোন ফ্যামিলি থেকে আসছে, এটা আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমি তোমার পয়সা দেখবো না, তুমি কি এডুকেশন নিতে এসেছো এবং তোমার মধ্যে কতটা শিক্ষা ঢুকছে, আমি কতটা তোমাকে ডেভেলপ করতে পারছি, মানসিক বিকাশ তোমার মধ্যে হচ্ছে, সেটাই আমার দেখা কর্তব্য। সুতরাং তুমি হাতে করে 5,000 টাকার বান্ডিল নিয়ে চলে আসছো, কখনো 10,000 টাকার বান্ডিল নিয়ে চলে আসছো, এটা তো স্কুলে কখনোই অ্যালাউ করা উচিত নয়, বলো? তো যখন এগুলো হচ্ছে, এইবার ধরো একটা গ্রুপ তৈরি হচ্ছে, গ্রুপটা কিন্তু একটু বড় বয়সী হয়, দেখবে 9, 10, 11, 12 এই ধরনের। এবার এই গ্রুপটাও কিন্তু তৈরি হয় তাদের বেসিসে যারা দেখবে একটু পয়সা খরচ করতে ভালোবাসে। তো আরে তোরও পয়সা আছে, আমারও পয়সা আছে, তাহলে এটাকে উড়াতে হবে, চল চল কি করি, আরে আমি তো দেখেছি আমার বাবারাও ওখানে যায়, চল তাহলে ঘুরে আসি। তো এটা আমরা কাকে দেখে ফলো করলাম? আমরা কিন্তু প্যারেন্টসকে দেখেই আফটার ফলো করছি। মানে এটাতে কি কোনোভাবে বন্ধুদের থেকে আসছে না ব্যাপারটা? দেখো, বন্ধু থেকে নিশ্চয়ই আসছে। আজকে যেটা, হ্যাঁ তুমি যেটা বলছো, আজকে একটা ছেলে বা একটা মেয়ে যখন তার বাবা মাকে দেখে ফলো করলো, তখন সে কিন্তু আরেকটা বন্ধুর ওপরে গিয়ে সেটাকে অ্যাপ্লাই করছে। তার যখন ভালো লাগছে, হ্যাঁ তাই তো ঠিকই তো, আমারও তত পয়সা আছে, তাহলে আমি কেন যাবো না? অবশ্যই সে কিন্তু আরেকজনকে বললো, ইন্সপায়ার করলো যে চল তাহলে আমরা যাই, পরে তো একটা গ্রুপ হলো, হ্যাঁ তাই না? তো ব্যাপারটা কিন্তু প্রথমে আসছে প্যারেন্টস থেকে। পেরেন্টস কি করছে, একটা বাচ্চার মধ্যে এটাকে ঢোকাচ্ছে। কেউ কেউ কোনো বাচ্চা আছে যারা অত ভাবে না, তাদের মধ্যে কেউ কেউ কি করে, এটাকে ইনপুট করে যে চল এটা আমরাও করতে পারি, আমাদের বাবা মারা যদি এত আনন্দ করতে পারে তাহলে আমরা কেন করবো না? তো একবার যখন যাওয়া শুরু করে দেয়, যেটা হয় দেখা গেছে যে সেখানে গিয়ে তাদের এরকম একটা লাইফস্টাইল, মানে সেখানে কোনো বাধা নেই, সবকিছুই যেন ওপেন। তো সেখানে গেলে মনে হয় যেন আমি একদম স্বাধীন। তারা গিয়ে সেখানে প্রচন্ড এনজয় করে, তাদের কাছে মনে হয় লাইফ মানে এটাই। তো আগে আমাকে দরকার কোনটা? বাবা মাকে পয়সা দেওয়াটা বন্ধ করতে হবে। আর যদি বাচ্চাদের হাতে পয়সাই না থাকে, তারা কোথা থেকে
থেকে ডান্স পাবে যাবে আর কোথা থেকে ডিসকোতে হ্যাঁ, যাবে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে সমস্ত মানে এই যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলে যে স্ট্যাটাসটা মেনটেন হচ্ছে, তো সেখানে হয়তো প্রত্যেকটা স্টুডেন্টই খুব বড় লোক ফ্যামিলি থেকে বিলং করছে না, কেউ মিডিয়াম মানে মিডল ক্লাস ফ্যামিলি থেকেও অনেকে পড়ান। তো সেখানে কি হচ্ছে, যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে মানে স্টুডেন্টদের পাঠাচ্ছেন, তো তারা একটু রিচ ফ্যামিলির স্টুডেন্টদের সঙ্গে একটা একদম, তুমি বন্ধুত্ব যেটা করছে। বলছো ঠিকই বলছো যে অনেক মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসা ছেলে মেয়েরা যখন বড় লোকদেরকে দেখে না, মানে বেশ ওদেরকে দেখে কিরকম একটা অ্যাট্রাকশন ফিল করে জানো তো, যে ওরা খুব পয়সা উড়াচ্ছে। হ্যাঁ, তখন না দেখবে তাদের মধ্যে একটা আসে যে ইস, আমি যদি ওর সঙ্গে বন্ধুত্বটা করতে পারতাম তাহলে আমার অনেক লাভ হতো। অনেকেই দেখবে যে এরকম করতে করতে মানে সেই বলে না যে একটা কিরকম বলবো বলে তো, সেই বন্ধু নয়, বন্ধুর থেকে একটু বেশি কিছু মনে করা, একটু গায়ে হাত বুলানো, দাদা দাদা ব্যাপার একটা, যে কেন না আমার পয়সাটা কম তোমার পয়সাটা বেশি, কিন্তু আমি যদি তোমার সঙ্গে থাকি তাহলে আমি তোমার মতো লাইফটা লিড করতে পারি। তো এই জায়গাটা অনেকেই পছন্দ করে, কারণ এটা একটা অ্যাট্রাকশনের জায়গা, যে ও এত পয়সা নিয়ে সবসময় যাচ্ছে। আমি এরকম একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি, একটি ছেলে মানে নবন আলমদার, ঠিক আছে, তো ওর বাবা মা ওকে পকেট মানি হিসাবে একদমই কম টাকা দেয়, মানে ধরো 100 টাকা, কি কখনো যদি প্রয়োজন পড়ে 200 টাকা, কিন্তু বাকি বন্ধুরা ওর 2000 টাকার নিচে কেউ নিয়ে আসে না। তখন ওর খুব মনে হতো যে আমার মা বাবা এত কিপটে, মানে আমাকে টাকাই দিচ্ছে না, আর ওরা সেখানে মানে 2000-3000 টাকা করে নিয়ে আসছে, যখনই ক্যান্টিনে যাচ্ছে, হ্যাঁ এত এত জিনিস খাচ্ছে কিনছে। তো ওর মনের মধ্যে সবসময় ওটা হতো, এবং ওরা কি করতো, ওদের সঙ্গেই শুধু মানে যাওয়ার জন্য চেষ্টা করতো, মেশার চেষ্টা করতো। এই করতে করতে এবার ও কি হলো যে ও ওদের সঙ্গে মিশে গেল, ঠিক আছে। তারপরে বাবা মাকে গিয়ে যথারীতি প্রচন্ডভাবে চাপ দেওয়া, যে ওরা যখন এত টাকা নিয়ে আসতে পারে তাহলে তোমরা কেন দেবে না আমাকে। তো এই করতে করতে যেটা হয় যে বাবা মায়ের ওপর একটা প্রেশার আসে, তারপর বাবা মা একটা টাইম দিতেও বাধ্য হয়ে যায়, না হলে হয়তো দেখা গেল ছেলে এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, ভাঙচুর করতে শুরু করে দিচ্ছে, বাবা মাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিচ্ছে। তাহলে এই বাজে এফেক্টটা অবশ্যই পড়ে, আমি কখনোই বলবো না, নিশ্চয়ই পড়ে। সবার কাছে কিন্তু সমান টাকা থাকে না, এটা বন্ধুদের দেখে, বন্ধু ঠিক নয় বলা যায়, যে ক্লাসমেটদের দেখে তাদের মনের মধ্যে একটা ইচ্ছা জাগে, এবং সেখান থেকে তারাও চায় যে ওইভাবে লাইফটাকে লিড করতে। অবশ্যই এটার একটা ইম্প্যাক্ট তো রয়েছে। আর তো ম্যাম, যেটা আর কি দেখা যাচ্ছে যে বন্ধু নির্বাচনটা মানে এটা পেরেন্টসরা কিভাবে হেল্প করতে পারবে বাচ্চাদের, যে কিরকম তাদের বন্ধু নির্বাচন করা দরকার? দেখো, এমনিতে আমি তোমাকে যেটা প্রথমের দিকেই বলছিলাম, যে বন্ধুর সংখ্যাটা আজকালকার দিনে খুব কম। যেটা ভালো বন্ধু বলে যেটা হওয়া উচিত, ঠিক আছে, তারা কিন্তু কখনো টাকা পয়সা দেখে বন্ধু হয় না, বা সেটা কখনো ভালো পড়াশোনায় সেই জন্য আমি বন্ধু হলাম, সেটাও হয় না। ভালো বন্ধু কিন্তু তখনই হয় যখন দেখবে দুজনের মনের মধ্যে মিল হয়, যে আমিও যেরকম ও ওরকম, ঠিক আছে। তার মানে এই নয় যে ও পড়াশোনায় ভালো আমাকেও পড়াশোনায় ভালো হতে হবে, অনেকেই আছে এরকম নাও হতে পারে না। তো ব্যাপারটা হচ্ছে যে বাবা মারা যেটা করতে পারে, বাবা মারা কিন্তু স্কুলে গিয়ে কন্ট্রোল করতে পারবে না কখনোই, কে কার সঙ্গে বসছে, কিভাবে বসছে, এটাও কিন্তু বাবা মায়ের হাতে থাকে না। এখন ব্যাপারটা হয় কি, অনেক সময় যে বাচ্চাদের মধ্যে অ্যাট্রাকশন গুলো তৈরি হয়, বাচ্চারা কিন্তু বন্ধুত্ব তৈরি করে না, বাচ্চারা দেখে কোথায় গেলে আমার নিডটা ফুলফিল হবে, আমি সেইখানটাকে বেছে নিচ্ছি। অর্থাৎ বাচ্চারা কিন্তু বন্ধু সিলেকশন করছে না, তারা কি সিলেক্ট করছে, আমার নিড ফুলফিল হবে কোন জায়গাটাতে গেলে আমি ঠিক সেই গ্রুপের মধ্যে গিয়ে ঢুকবো। অনেকের কাছে দেখবে নিড হচ্ছে পড়াশোনা, তারা কিন্তু দেখবে ভালো ছেলে মেয়ের কাছে গিয়ে বসবে। কারণ আছে যে ফাঁকিবাজ, চলো তাহলে উনি একটু পেছনে মানে ব্যাক সিটার হবে, একদম। তার মানে কি, তোমার ব্যাপারটা হচ্ছে কিন্তু বন্ধু নয়, এখানে হচ্ছে তোমার মতো, অর্থাৎ তোমার ক্যাটাগরিতে কারা পড়ছে তাদেরকে দেখা এবং তাদেরকে সিলেক্ট করে নিজেকে ওই ক্যাটাগরির মধ্যে গিয়ে ফেলা। এই ক্ষেত্রে বাবা মারা তো কখনোই বাইরে থেকে বলতে পারবে না। তাকে কি করতে হবে, তোমার ছেলে মেয়েকে বুঝতে হবে আগে যে তার মধ্যে কি তৈরি হচ্ছে, অর্থাৎ তার মেন্টালিটিটা কিরকম ভাবে গড়ে উঠছে। সে কি পয়সার দিকে বেশি আকর্ষিত হচ্ছে, নাকি সে পড়াশোনার দিকে আকর্ষণটা বেশি পাচ্ছে, সে কি মানুষের মনটাকে বোঝার চেষ্টা করছে, নাকি তার কাছে বেশি শারীরিক আকর্ষণটা আসছে। অর্থাৎ এই কথাগুলো কিন্তু বাবা মারাই বুঝতে পারবে। তাহলে বাচ্চার সঙ্গে যত আমি বন্ধুর মতো ব্যবহার করবো, আমি বাচ্চাকে ততটা ভালোভাবে বুঝতে পারবো। যখনই আমি বাচ্চাকে ভালোভাবে বুঝতে পারবো যে ওর কোন দিকে হচ্ছে বা তৈরি হচ্ছে, ওর মেন্টালিটিটা কিভাবে ডেভেলপ করছে, তখন আমি সেখান থেকে কি করতে পারি, ওকে একটা তোমার আকার দিতে পারি যে কোন জায়গাটাকে বাছা উচিত, কিভাবে বাছা উচিত, অর্থাৎ সিলেকশনটা কিভাবে হওয়া উচিত।
সেটা যদি বাচ্চাদের ক্ষেত্রে ছোট থেকেই করা হয় না, দেখবে তাহলে কিন্তু বড় হওয়ার পরে আর এই সমস্যাটা তৈরি হবে না। তো চলে আসছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে, সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে যে ফোন অ্যাডিকশনটা বেড়ে গেছে। একদম কিছু কিছু বাচ্চারা আছে, মানে আজকাল প্রত্যেকটা বাচ্চাই সোশ্যাল মিডিয়ায় আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তো এই জিনিসটার মিসইউজ করতে তাদের দেখা যাচ্ছে। প্লাস কিছু সংখ্যক বাচ্চাদের অ্যাডাল্ট মুভি দেখা বা ভিডিও গেমস খেলার প্রতি যে একটা অ্যাট্রাকশন, এটা মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে। তো এটাকে কিভাবে আমরা একটা কন্ট্রোলে আনতে পারি? দেখো, প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদের হাতে মোবাইল, ঠিক আছে, তুমি বলছো বাচ্চা অথচ তার হাতে মোবাইল রয়েছে। তো প্রথম প্রশ্নটাই না, আমার কাছে প্রচুর বাচ্চা আসে, আমি তাদের বাবা মাকে একটা কথাই জিজ্ঞেস করি, আপনারা মোবাইল অ্যাডিকশন হয়ে যাওয়ার পরে বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন, কিন্তু কথাটা হচ্ছে বাচ্চাটাতে মোবাইল ফোনটা তুলে দিচ্ছে কে? বাচ্চা তো আর নিজে ফোন গিয়ে কিনে আনছে না, তার মানে বাচ্চাদের হাতে ফোনটা দিচ্ছে কিন্তু বাবা কিংবা মা কিংবা ঠাকুমা বা দাদু, তাই তো? এখন দেখো, যদি মোবাইলটা বাচ্চাকে দেওয়া হয়, বাচ্চার কাছে সেই জিনিসটা ইন্টারেস্টিং হবেই, কারণ সে সেখানে বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছেন, কিন্তু সে এটা জানে না যে কোনটা দেখার কোনটা দেখার নয়। তার ফলে তার কাছে মনে হয় যে প্রথমে সে দেখতে শুরু করে কিন্তু কার্টুন দিয়ে। প্রথম কার্টুন হয়, কার্টুন থেকে হঠাৎ করে দেখতে পায় সেই ইউটিউব বলে কিছু আছে, তখন সেই ইউটিউবে ঢুকে যাচ্ছে, ইউটিউবে ঢোকার পরে দেখছে বিভিন্ন রকম ভিডিও আছে, যেখান থেকে তাদের মনে আরো বেশি ইন্টারেস্ট গ্রো করতে থাকে। তো ন্যাচারালি কি হতে থাকে তখন, যে ফোনের প্রতি অ্যাডিকশনটা ক্রমাগত আস্তে আস্তে বাড়ছে, রাইট? তাহলে আমাকে তো সবার আগে কন্ট্রোল করতে হবে যে আমি আমার বাচ্চার হাতে ফোনটা এত বেশি দিচ্ছি কেন, কি দরকারে, কোন দরকারে। বাচ্চাকে কি না, বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আমার কাজটা নিশ্চিন্ত মনে করতে পারবো, সময় এটা করে একদম। কিন্তু কেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের হাতে তো আমাদের বাবা মাদের মোবাইল হাতে তুলে দিতে হয়নি, কারণ তখন তো মোবাইলে থাকতো না। তাহলে কি আমরা বড় হয়নি নাকি? কিছু বছর আগেও পর্যন্ত যখন মোবাইলের মানে মোবাইল কথাটা অনেক দিনের হবে হয়তো, কিন্তু তার মানে এই নয় যে বাচ্চাদের হাতে মোবাইল 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 মোবাইল, এটা কিন্তু গত 5 বছরের মধ্যে মনে হয় বেড়ে গেছে, যেটা আগে কিন্তু এত সংখ্যক ছিল না। তখন কিন্তু অনেক সময় বলা হতো যে বাচ্চাকে টিভি দেখিয়েও খাওয়ানো হতো, বা গল্প করতে করতে, দেখবে তুমি যে অনেকে আছে গল্প করতে করতে খুব সুন্দর করে খাইয়ে দেয়, বাট এখনকার দিনে মাদের মধ্যে ওই ইন্টারেস্টটাই চলে গেছে। বা ধরো কোনো একজন আয়া আছে বাড়িতে কিংবা ঠাকমা আছে, সে মনে করে বাবা এত গল্প কোথায় পাবো, দূর একটু মোবাইল হাতে ধরিয়ে দিলাম, বাচ্চার মতো মোবাইল দেখুক, আমি খাইয়ে দিই। তো ন্যাচারালি কি হচ্ছে দেখো, নিজেদের কাজ কমাবার জন্য এবং বাচ্চার সঙ্গে সময় যাতে না কাটাতে হয় আমাকে বেশি পরিমাণ, তার জন্য আমি কি করলাম, বাচ্চার জীবনটাকে একদম ছেড়ে দিলাম সর্বনাশের দিকে। আজকে তারপরে আমি বলছি বাচ্চা আর মোবাইল ছাড়তে চাইছে না। একবার যদি বাচ্চা মোবাইলের মধ্যে ঢুকে পড়ে, আমরা সবাই জানি যে নিচে প্রচুর ভিডিও স্ক্রল করতে থাকে এবং সেখানে কিন্তু বিভিন্ন অ্যাডাল্ট ফটো বা ভিডিওস আসে, ঠিক? তো বাচ্চা কিন্তু এটা জেনে বুঝে করে না প্রথমটা, সে কিন্তু ফট করে হয়তো হাত লেগে গেল, হঠাৎ করে চলে এলো কিছু একটা, তার কাছে অনেক বাচ্চার কাছে দেখে খুব ইন্টারেস্টিং, কি ব্যাপার ঘটছে, কেন ঘটছে, কই ও আমি তো টিভিতেও দেখি এরকম ব্যাপারগুলো, যেহেতু আজকাল খুব ওপেন, একটা অ্যাডভার্টাইজমেন্ট মানেও কিন্তু তোমার পুরোপুরি ওপেনলি সব দেখানো হচ্ছে, ন্যাচারালি বাচ্চার কাছে তখন ও তার মানে দেখতে হবে তো কি হচ্ছে, সেখান থেকে ইন্টারেস্ট গ্রো করে। কেউ কেউ বাচ্চা আছে আবার ভয়ও পেয়ে যায়, অনেক বাচ্চাকে আমি নিজে দেখেছি ভীষণ ইনসিকিউরিটিতে ভোগে যে আমি কি দেখে ফেললাম, কেন দেখে ফেললাম, এবং সেখান থেকে তার মধ্যে একটা ভীষণ মানে ফোবিয়া টাইপ হয়ে যায় যে আমি কি করে ফেললাম, আমি মানে আমার মতো ভুল কাজ কেউ করতে পারি না। আমার কাছে এরকম বাচ্চাও এসেছে, কিন্তু বেশিরভাগ বাচ্চারা একটু পাকা যারা, তারা মনে করে ও এটা আছে, সেখান থেকেও আবার আমি এমন বাচ্চাকে দেখেছি যে অ্যাডিক্টেড হয়ে গেছে, এবং সেটা মানে এমন পরিমাণ অ্যাডিকশন যে তুমি চিন্তা করতে পারো প্রত্যেক সপ্তাহে তাকে ওই ধরনের ভিডিও না দেখলে তার মনে হতো যেন ঠিক সে শান্তি পাচ্ছে না, অর্থাৎ সেই জায়গাটাতেও পৌঁছে যায়। তাহলে সবার আগে যেটা কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে আমাকে মোবাইলটা বাচ্চাদের থেকে দূরে সরিয়ে রাখতে হবে, রাইট? এবং বাচ্চাকে অন্য কাজের মধ্যে যতটা সম্ভব, মানে সেটা রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস, হ্যাঁ, সেটা গেম খেলে হোক, স্টোরি বলে হোক, স্টোরি বুক, আগেকার দিনে বাচ্চারা কত স্টোরি বুক করতো, এখনকার দিনে বাচ্চাকে তুমি দেখো স্টোরি বুকই পড়ে না, কি করে সারাদিন বসে মোবাইল দেখছে, বাইরে তো খেলা বন্ধই, কোনো অ্যাপার্টমেন্টের বাচ্চা থাকলেও তার সঙ্গে খেলে না, খুব রেয়ার বাচ্চা আছে। তাহলে তো এখন কেন এগুলো হয়েছে, তার কারণ বাবা মাও মনে করছে বাড়িতে আছে, বাবা বসে আছে, ও মোবাইল নিয়ে থাক, ঠিক আছে, ঠিক, তো বাচ্চার তো কোনো দোষ নেই। বেসিক্যালি আমাদের তো নিজেদের খেয়াল রাখা উচিত, মানে বড় হওয়া মানে এটাই যে আমি কতটা আমার বাচ্চার দিকে নজর দিচ্ছি, রাইট? তো ম্যাম
নেক্সট যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে অনেক বাড়িতে হয় ডোমেস্টিক ভায়োলেন্স। তো ডোমেস্টিক ভায়োলেন্সের প্রভাবটা একটা বাচ্চার প্রতি কিরকম ফেলতে পারে বা কি? অবশ্যই দেখো, ডোমেস্টিক ভায়োলেন্স যদি তুমি দেখো তাহলে কিন্তু সত্যি কথা বলতে নিম্ন মধ্যবিত্ত পরিবারে কিন্তু এই ভায়োলেন্সটা একটু বেশি দেখা যায় বাচ্চাদের উপর। তার কারণই হচ্ছে যে সেখানে বাচ্চাদেরকে জন্ম দেওয়াই হয় কিন্তু একটা অর্থ উপার্জন বস্তু হিসাবে, অর্থাৎ তারা জন্মেছে মানেই হচ্ছে তারা অর্থ উপার্জন করে নিয়ে এসে তাদের পেটে ভাতটা দেবে। আর যখন কোনো বাচ্চা সেটা করতে চায় না, যেহেতু সে একটা বাচ্চা এবং তার তো সেই কাজটা করার কোনো কথাই নয়, তখন তাদের ওপর বিভিন্নভাবে পাশবিক অত্যাচার চলে, সেটা মানবিক এবং মানে শারীরিক ও মানসিক দুভাবে। ঠিক তো দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যে তোমার নিম্ন মধ্যবিত্ত পরিবারে অনেক মেয়েকে মানে পড়াশোনা শেখানো হয় না, তারা পড়াশোনা করতে গেলে তাদেরকে স্কুল ছাড়িয়ে দেওয়া হয়। এবং এখনকার দিনে প্রায় প্রচুর ক্রাইম ভিডিও, তো মানে তুমি যদি দেখো যে ক্রাইম পেট্রোল থেকে আরম্ভ করে এরকম সমস্ত জায়গায় দেখানো হয়, মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হয়। হ্যাঁ, তো মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হয়, মেয়েদের ওপরে সাংঘাতিকভাবে অত্যাচার করা হয়। ছেলেদেরকে দেখবে তুমি কোনো চায়ের দোকানে বা শ্রমিক হিসাবে নিযুক্ত করানো হচ্ছে। তো ন্যাচারালি বাচ্চারা বোঝেই না যে তাদের অ্যাকচুয়ালি মানে দরকারটা কি, বা তারাও যে একজন মানুষ, মানে তাদের কি পৃথিবীতে আসার পর তারা যে কি পেতে চলেছে বা তাদের কি প্রাপ্ত ছিল সেটাই তারা ভুলে যাচ্ছে, রাইট? তো ন্যাচারালি কি হয়ে যাচ্ছে, তখন তারা ভেঙে পড়ছে। অনেকে দেখবে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এত অত্যাচার তারা সহ্য করতে পারে না। কেউ কেউ আছে ভয় পেয়ে তারা এতটা ইনসিকিউর ফিল করে যে দিন রাত তারা মনে করে যে আমি মরে যাব, আমি আর বাঁচবো না। তো বিভিন্ন রকম ভাবে তাদের উপর মানসিক একটা চাপ তো পড়তেই থাকে অবশ্যই। কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে অতটা হয়তো আমরা দেখতে পাই না। যেটা ঘটে ভায়োলেন্স হিসাবে হয়তো দেখা যাবে অনেক পরিবারে পড়াশোনার জন্য একটা অতিরিক্ত মারধর চলে বাচ্চাদের উপর, যে তোমাকে এত % নাম্বার তুলতে হবে, না হলে তোমাকে প্রচন্ড মারা হবে। এবং আমার এরকম মানে প্রচুর বাচ্চা এসেওছে যাকে আমরা দেখেছি যে এমন মারা হতো যে পরবর্তীকালে গিয়ে তাদেরই কিন্তু প্রবলেমে দাঁড়িয়ে গিয়েছিল, তারা বাইপোলার ডিসঅর্ডারেও কিন্তু চলে গেছিল। তো ন্যাচারালি মানে এই জায়গাটা ছাড়া মানে কেন মানে বাচ্চাকে মানে নাম্বার তুলতে হবে, বাচ্চাকে কি আমরা এই কারণেই পৃথিবীতে নিয়ে আসি যে তারা কোনো নাম্বার তোলার বা তারা হচ্ছে অর্থ উপার্জন করার বস্তু? তা তো নয়। তাদেরকে এখানে নিয়ে আসা হয় একটা সুন্দর মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। কিন্তু মানুষ হিসাবে গড়ে তোলার ইচ্ছাটা আজকালকার দিনে দেখবে খুব কম। নয় লোকে ভাবে যে স্কোর কত উঠবে তাহলে আমার ভ্যালুটা বাড়বে, আমি লোকের কাছে গিয়ে বলতে পারবো যে আমার বাচ্চা এই র্যাঙ্ক করেছে, আজকে আমার তাহলে একটা সম্মান বাড়বে। আর যারা গরিব তারা মনে করে যে ও যদি উপার্জন করে তাহলে আমি খেতে পারবো, আমি সুখে থাকতে পারবো। তো ন্যাচারালি কেউ কখনো বাচ্চাদের কথাগুলো তো চিন্তা করে না, তার ফলে তারা খুব ইনসিকিউর। অবশ্যই তো সেখান থেকে বেরোবার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে দুজনেরই শিক্ষা। একজন অতি শিক্ষিত হওয়াও যেমন খুব মুশকিল যে বাচ্চাকে সবসময় মারধর করা হচ্ছে তাকে অতিরিক্ত নাম্বার তোলার জন্য, তেমনি আবার আর একজনকেও শিক্ষা দেওয়া উচিত যে বাচ্চারা কিন্তু মোটেও শুধু অর্থ উপার্জন করার জন্য আসেনি। ঠিক তো তাদেরকে মানুষ করে তোলার দায়িত্বটা কিন্তু তোমাদের। এই শিক্ষাটা যেদিনকে ঢুকবে সেদিনকে দেখবে সবকিছু ভালো হচ্ছে। তো ম্যাম আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে অনেক চাইল্ডদের বা অনেক টিনেজারদেরও মলেস্টেশনের শিকার হতে হয়, বাইরে বা বাড়িতেও অনেক সময় হয়। তো সেই অ্যাবিউজ হতে হয়, মলেস্টেশন এর শিকার হতে হয়। তো সেটা নিয়ে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং বাচ্চাদের কি কি শেখানো প্রয়োজন যাতে তারা নিজেদের প্রতিরক্ষাটা করতে পারে? দেখো আজকালকার দিনে এই অ্যাবিউজ কথাটা খুব বেশি বেড়ে গেছে। মানে সত্যি কথা বলতে আমরা এত আধুনিক সমাজের মানুষ হিসাবে নিজেদেরকে পরিচয় দিতেও মাঝে মাঝে সত্যি লজ্জা লাগে, কিন্তু কিছু বলার নেই। এই কারণেই তুমি দেখবে যে যারা এই ধরনের জিনিসগুলো করে থাকে, ঠিক আছে, একটা বাচ্চাকেও বাচ্চা হিসাবে দেখতে পারে না, তাকে কোনো একটা শরীর হিসাবে বা তাকে একটা যৌনতা হিসাবে দেখা হয়, রাইট? তো যারা এগুলো করে তারা নিশ্চয়ই যে সুস্থ মানুষ মানে সেটা তো স্বাভাবিক নয়, মানে তাদের মধ্যে মানসিক বিকার একেবারেই বর্তমান বোঝাই যাচ্ছে। কিন্তু কথাটাই হচ্ছে যে এই যে মানসিক বিকারগ্রস্ত যারা ব্যক্তি, ঠিক আছে, তারা কিন্তু
তোমার আমাদের সমাজেরই কিছু চেনা পরিচিত লোকেদের মধ্যেই কেউ, তাই না? এবং কখনো কখনো তাদের নামও যথেষ্ট হয়তো আমরা জানি যে এই বাচ্চাটা এর বাচ্চা, কিন্তু তাহলে কোথা থেকে তারা এই ধরনের কুকর্মগুলো করছে বা শিখছে বা এই ধরনের বিকার তাদের মধ্যে আসছে? তো সেই ক্ষেত্রে হয়তো দেখবে অনেক সময় বলা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ভিডিও, যেমন তুমি বলছিলে অ্যাডাল্ট ভিডিও, যেগুলোকে দেখার পর বাচ্চাদের মনের মধ্যে একটা এফেক্ট থাকে যে আমি এটা কোথায় গিয়ে প্রয়োগ করবো। তখন মনে হয় যে কোনো একটা বাচ্চাকে দেখলাম ও তো কিছু বলতে পারবে না, ও তো খুব ছোট, তাহলে আমি ওর সাথে ট্রাই করি। তো এইভাবে ভিডিওটা কি অ্যাকচুয়ালি বড়রা দেখছে এবং তারা অ্যাপ্লাই করছে অবশ্যই অনেক বাচ্চাদের। এবং শুধু দেখো বড়রাই কেন, তুমি বলো বাচ্চারাও কিন্তু বাচ্চাদের উপর অ্যাপ্লাই করতে চাইছে একদম সিনিয়র হয়। তো এইবার সেটা কোথা থেকে করছে না, ওই ধরনের অ্যাডাল্ট ভিডিওগুলো তাদের মাথায় ঘুরছে, সেগুলো দেখে তাদের মনে হচ্ছে যে আমাকেও তাহলে করতে হবে, আমাকে একটু দেখতে হবে কিরকম লাগে ব্যাপারটা, আমি যেটা দেখছি আমার একটা মনের মধ্যে যে তৈরি হচ্ছে একটা আলাদা রকমের কিছু আনন্দ হচ্ছে, তো সেটা আমি করি। এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে যারা ধরো বড় মানুষ, ঠিক আছে, তাদের দেখতে হবে যে বড় হয়ে ওঠার মাঝখানে কি তাদের বাবা মারা কোনোদিন এই শিক্ষাটা দিয়েছিল যে মেয়েদের কিন্তু সম্মানের চোখে দেখা উচিত। আমরা যখন মানুষ তখন সবার আগে দেখা উচিত যে আমরা প্রত্যেকটা মানুষকে কতটা সম্মান দিচ্ছি। কিন্তু তুমি দেখবে কোনো জায়গায় ছেলেদেরকে শেখানো হয় না, সবসময় মেয়েদেরকে শেখানো হয় যে তুমি এটা করবে না, তুমি ওটা করবে না। কিন্তু প্রথম তো ছেলেদের ধারণাগুলোকে চেঞ্জ করা উচিত। আজকে যদি শুধু মেয়েদেরকেই তুমি চেঞ্জ করো, মেয়েদেরকে সব বোঝালাম, তো তুমি যদি ছেলেদেরকেই না চেঞ্জ করো তাহলে কি করে মানে সমাজটা চেঞ্জ হবে? সবার আগে তো সমাজে চেঞ্জ করতে গেলে তোমাকে ছেলেদের ধারণাগুলোকে চেঞ্জ করতে হবে, এবং সেটা তো কারা করতে পারে? তার বাবা মারা করতে পারে। তারা যদি এটা বলেই দেয় জন্ম ছোট থেকেই যে প্রত্যেকটা মেয়েকে কিন্তু আমি সম্মান দেবে, সম্মান দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়, তাহলেই কিন্তু মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি হবে যে মেয়েরা কিন্তু কোনো ভোগ্য, মানে এরকম নয় যে তাকে আমি ভোগ করবো, সে হচ্ছে আমাদের কাছে একটা ভোগের ব্যাপার। তো এই ধারণা প্রথম মানুষকে আগে তৈরি করতে হবে একদম ছোট থেকে, না হলে কোনোদিন চেঞ্জ করা সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে, সেটা মেয়ে হোক ছেলে হোক, এমন নয় যে শুধু মেয়েদের ওপরই এই তোমার মলেস্টেশন হচ্ছে বা কিছু, ছেলেদের ওপরেও হচ্ছে কিন্তু। সুতরাং ছেলে এবং মেয়ে উভয়কেই এটা বোঝাতে হবে ঠিক কোন কোন জিনিসগুলোকে আমরা কখনো অ্যালাউ করতে পারি না, এবং প্রত্যেকটা জিনিসকে প্র্যাকটিক্যালি বোঝানো যে কোথায় তোমার টাচ করাটা তোমার ক্ষেত্রে তুমি অ্যালাউ করবে না, এবং সেই মুহূর্তে তোমার কি করা উচিত। তুমি চিৎকার করবে, বেশিরভাগ বাচ্চা যেটা হয় ভয় পেয়ে যায়, প্রচন্ডভাবে সে ভয় পেয়ে যায়, তখন তার গলা দিয়ে চিৎকারটাও বেরোয় না। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যেটা হয় কি বলতো, যে বাবা মা তো কিছু বলেই রাখে না আগে থেকে, তার ফলে সে বুঝতেই পারে না যেটা কি ঘটছে তার সঙ্গে। তো ন্যাচারালি প্রত্যেকটা বাচ্চাকে যখনই সে 5 বছর বয়সে হয়ে যাচ্ছে, অর্থাৎ তার একটু বোঝার ক্ষমতাটা এসে যাচ্ছে, তাকে আগে থেকে এগুলো সাবধান করে দেওয়া যে তোমাকে কিন্তু এই জায়গাগুলো টাচ করা মানেই কিন্তু তুমি একদম অ্যালাউ করবে না, এবং যখনই কেউ করবে তুমি সঙ্গে সঙ্গে এসে কাউকে না কাউকে কমপ্লেন করবে, মনের ভেতর চেপে রাখবে না, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে ভয় পাওয়ার এটা ব্যাপার নয়, তোমাকে তখন কিন্তু নিজেকে বাঁচাতে হবে। তুমি ভয় পেলে কখনো নিজেকে বাঁচাতে পারবে না, তোমাকে চিৎকার করতে হবে, চিৎকার যদি না করতে পারো তোমাকে কামড়াতেও হবে, কিন্তু আত্মরক্ষা তোমাকে করতেই হবে। তুমি যখনই ভয় পেতে শুরু করবে তখন কিন্তু সে তোমাকে আরো বেশি গ্রিপ করবে, তাহলে তখন তুমি কিন্তু আরো বেশি পড়ে গেলে বিপদে, ঠিক? তো তাহলে তোমাকে নিরাপদ থাকার জন্য তোমায় কি করতে হবে না, নিজেকে বাঁচাবার জন্য তোমায় চিৎকার করতে হবে, হবে পারলে তোমায় খিমচে দিতে হবে পারলে, তারপর তুমি যতটা সম্ভব তার কাছ থেকে ছাড়াবার জন্য ছটফট করতে থাকবে। অর্থাৎ এরকম করলে কিন্তু যে তোমাকে মানে আঁকড়াতে ধরতে এসছে আর কি, সে কিন্তু ভয় পেয়ে যাবে, এবং সে ভয় পেয়ে গেলে কিন্তু সে তোমাকে আর কিছু করতে পারবে না। বাট যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে উল্টোটাই হয়, সবসময় বাচ্চাটাই ভয় পেয়ে যায়, এবং তার ফলে কি হয়, বড়রা খুব তাড়াতাড়ি তাকে ধরে নিতে পারে। তো আমাদেরকে এই শিক্ষাগুলো অবশ্যই দেওয়া উচিত, এবং শুধু মেয়েদের নয় বললাম, ছেলেদেরকেও কিন্তু সমানভাবে এই শিক্ষা দ্বারা মানে করা উচিত, প্রয়োগ করা উচিত, ঠিক আছে। তো চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ভাই বোনেদের মধ্যে একটা সবসময় অশান্তি বা প্রবলেম লেগে থাকে। ভাইকে অনেক সময় ফ্যামিলি থেকেও ভাইকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বোনকে একটু কম দেওয়া হচ্ছে, বা বড় সন্তানের থেকে ছোট সন্তান একটু বেশি ভালোবাসা পাচ্ছে। তো এটা নিয়ে দুই ভাই বোন বা আরো বেশি যদি হয় সেটা মানে তাদের মধ্যে একটা সবসময় প্রবলেম। তো এইটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? দেখো, কন্ট্রোল করতে গেলে তুমি আবার সেই একই জায়গায় দেখো, আমি যতগুলো প্রসঙ্গ উঠছে সব কথায় কিন্তু বাবা মাকেই টেনে তুলছি,
কারণ সত্যি কথা বলতে আমাদের জীবনে তো বাবা মায়ের ভূমিকাটা সব থেকে বেশি। আর ভাই বোন অর্থাৎ জন্মদাতা যেখানে বাবা মা, তার মানে নিশ্চয়ই আবারও বাবা মায়ের কথাই উঠবে। আমি যখন জন্ম দুজনকেই দিচ্ছি, রাইট, তখন কেউ আমার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি পাবে কেন? আমি তো কাউকে এমন নয় কাউকে 10 মাস পেটে রাখলাম আর কাউকে 8 মাস, এমন তো নয়। আমি দুজনকেই সমান কষ্ট করে এবং সমান যত্ন করে পৃথিবীতে নিয়ে এলাম। তাহলে একজন ভালোবাসা কম পাবে কারণ সে মেয়ে, আর একজন ভালোবাসা বেশি পাবে কারণ সে ছেলে। কিংবা আবার আলাদাও হতে পারে যে দুজনই মেয়ে হলো বা দুজনই ছেলে হলো, সেক্ষেত্রে বড় যে তাকেই সবসময় মনে করা হয়। তুমি যেটা বললে যে তুই তো বড়, তুই একটু কনসিডার কর। কেন কেন কনসিডার করবি? এতদিন তো সবকিছুর মূল কেন্দ্রবিন্দু ছিল ও। আজকে যেহেতু তোমরা একজন ছোট কাউকে নিয়ে আসলে, তাই সবকিছু ভুলে গিয়ে এখন খালি ওর উপর চাপিয়ে দেওয়া হয় কেন যে তুই কনসিডার কর, তুই তো বড়, তুই এটা বুঝতে পারছিস না। কেন বুঝলো? কি বোঝার বয়স হয়ে গেছিল? সত্যি কি ওর বোঝার বয়স ছিল? তাহলে সেই জায়গাটা আমরা কেন ভেবে দেখি না? কেন আমরা দুজনকেই সমানভাবে গুরুত্ব দিয়ে সমানভাবে, হ্যাঁ ঠিক আছে ও বড়, আমি আমি আমার তো আরো বেশি বোঝা উচিত যে এতদিন পর্যন্ত পুরো আকর্ষণ ছিল ও, মূল কেন্দ্রবিন্দু ছিল ও, সেখানে আজকে ওকে কষ্ট করতে হচ্ছে কারণ একজন কেউ এলো শেয়ার করার জন্য, যার জন্য ওর অনেকটা ভাগ হয়ে গেল, ওর ভালোবাসা ভাগ হয়ে গেল, ওর অ্যাটেনশনটা ভাগ হয়ে গেল। তারপরেও ওকেই যখন আবার বলা হয় যে তুমি কেন বুঝতে পারছো না, তখন ন্যাচারালি বড় জন যে তার মনের ভেতর একটা ভীষণ কষ্ট তৈরি হয়, যেটা অনেক সময় হয়তো প্রকাশ করতে পারে না কিন্তু মনের ভেতর রেখে দেয়। তো সেটা বাবা মাদের একদম ভুল একটা, মানে কি বলবো, মানে তারাই যখন বড় করে তুলছে তখন তার এই চিন্তা ভাবনাটা খুবই ভুল, নিঃসন্দেহে ভুল। তোমাকে দুজনকে সমান প্রায়োরিটি দিতে হবে। ওর যদি কোনো জিনিস পছন্দ হয়, ঠিক আছে, তোর ছোট বোনের পছন্দ হলো কিন্তু ছোট ভাইয়ের পছন্দ হলো, আমি তোকেও ওই সেম জিনিসই এনে দেবো। কেন এটা বলা হয় না? কেন এটাই বলা হয় যে ওর পছন্দ হয়েছে তোকে ওটাই নিতে হবে, তুই অন্য কিছু নিবি কেন? তা দুজনের তো সেম পছন্দ হতেই পারে। তো আমরা সবসময় এটাই ভাববো কেন যে ওর পছন্দ হলে ওর পছন্দ হতে পারবে না। আর ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে যে যে সমস্ত পরিবারে মানে ছেলেদের প্রতি একটা প্রচন্ড আলাদা মানে দৃষ্টি থাকে না, মানে ছেলে ছেলে মানে সব, ছেলে মানে এই, ছেলে মানে ওই, আরে ছেলে তো কি হয়েছে, হ্যাঁ। বাট তুমি দেখবে অনেক পরিবারে এরকমও হয় যে মেয়ে পড়তে বেশি ভালোবাসে, ছেলে অত পড়তে ভালোবাসে না, কিন্তু তুই তো মেয়ে, তোর তো বিয়ে হয়ে যাবে বলে পড়াটা কিন্তু মেয়েটার বন্ধ করে দেওয়া হয়, ছেলেটাকে কিন্তু পয়সা নষ্ট করা হয়। এই ক্ষেত্রে একবারও ভেবেও দেখা হয় না যে আমার তো দুটোই বাচ্চা, তাহলে একজন এত কষ্ট পাচ্ছে, ও যখন পড়তে ভালোবাসে তাহলে আমি ওকে কেন পড়াবো না? আমি ওর পেছনে পয়সা নষ্ট করতে রাজি আছি কিন্তু এর পেছনে পড়বো না, ও তো মেয়ে। তো এই ধারণাগুলো তো প্রথম কথা চেঞ্জ করা উচিত। যদি মা বাবার মধ্যে এই ধারণা চেঞ্জ হয় তাহলে দেখবে ভাই বোনদের মধ্যে কিন্তু কোনো সমস্যাই নেই। কারণ ভাই বোনদের মধ্যে সমস্যাটা তখনই আসে যখন তাদের মধ্যে হিংসাটা ঢোকানো হয়, আর হিংসাটা তখনই ঢুকে যায় যখন দেখা যায় যে আমাকে আর ভালোবাসে না, মানে যখনই এটা মনে করে যে আরে আমার ভাইটাকে বেশি ভালোবাসি বা আমার বোনটাকে বেশি ভালোবাসি, আমাকে তো ভালোবাসছে না, তখনই কিন্তু বোনের প্রতি বা ভাইয়ের প্রতি একটা আলাদা মনোভাব তৈরি করে যাচ্ছে। কিন্তু যদি দুজনেই তোমরা সমান, দুজনেই আমার কাছে তোমরা অতি প্রিয়, এই জায়গাটা আমি সবসময় প্রকাশ করি, তাহলে তো ভাই বোনের মধ্যে কোনো প্রবলেম হওয়ার কথা না। অনেক পরিবারে এমনকি তুমি দেখলাম জিজ্ঞেসও করি যখন যে তোমাদের ভাই বোনের মধ্যে কোনো কথা শেয়ার হয় না, তোমরা বন্ধুর মতো, কে কার বন্ধু, আমরা তো আলাদা আলাদাই, তো কেন আলাদা আলাদা? কেন বাবা মা এটা শেখায়নি যে তোমরা তো দুজন ভাই বোন, তোমরা দুজন বন্ধু সবার আগে, তো বন্ধু বন্ধুর সঙ্গে কথা শেয়ার করো, বন্ধু বন্ধুর সঙ্গে সবকিছু শেয়ার করো। অনেক পরিবারে এটাও শেখানো হয় না বলেই কিন্তু তাদের মধ্যে এই দূরত্বটা বাড়তে থাকে। এবং একটা দিন একটা মানে দেখা যায় যে কিছু সময়ের পরে যখন তারা আলাদা হয়ে যায় তখন সেই সম্পর্কটাই এত বাজে মানে একটা আকার নেয় যে বলারও বাইরে। তাহলে সেখানে বাবা মাকে কন্ট্রোল করতেই হবে, তাই না? হ্যাঁ, তো ম্যাম আমাদের এটা শেষ প্রশ্ন। তো আপনাকে আমি দুটো জিনিস জিজ্ঞেস করব। প্রথমত, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের মধ্যে পার্থক্য কি? এবং দ্বিতীয়ত, যদি কারোর মানসিকভাবে যদি কেউ ভেঙে পড়ে বা ডিপ্রেশনে থাকে, অনেক সময় অনেকে বুঝতে পারে না যে আমার এই সময়টা কাউন্সিলিং করানো উচিত বা এই সময় আমার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, তো অনেকে ভাবে যে আমি কি পাগল, আমি কি যাবো, এই জিনিসটা থাকে তাদের মধ্যে। তো এটা কখন মানুষ বুঝবে যে হ্যাঁ এই সময়টা তাদের কাউন্সিলিং করানো উচিত? ওকে,
তুমি প্রথম যে কোয়েশ্চেনটা করলে আমি তার উত্তরটাকে দিয়ে নিই। দেখো, সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্টের মধ্যে পার্থক্য একটা জায়গাতেই, সেটা হচ্ছে একজন ডক্টর যিনি ওষুধ অর্থাৎ মেডিসিন প্রেসক্রাইব করেন, যেটা কিন্তু কোনো সাইকোলজিস্টের করার বাইরে, মানে তার এটা একেবারে নিষিদ্ধ, ঠিক আছে? সে যত যাই জেনে যাক, কিন্তু সে কখনো ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। আর সাইকোলজিস্ট যারা হয় তারা হচ্ছে নর্মাল এডুকেশনের মাধ্যমে, অর্থাৎ তাদের ডিগ্রিটা এরকম হয়ে থাকে গ্র্যাজুয়েশন করার 3 বছর প্লাস হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন 2 বছর, 3+2, এবং 3+2 হয়ে যাওয়ার পর এই যে 2 বছরের এক্সপিরিয়েন্স, তার মধ্যেও কিন্তু তোমার সবাই কিন্তু মেডিকেলে যায় না, অর্থাৎ এই প্র্যাকটিসটাও কিন্তু শুধু মেডিকেলের যারা স্টুডেন্ট তারাই করতে পারে, ঠিক আছে? এবং তার জন্য তাদের কিছু মানে জানা, মানে বেস থাকা দরকার। যেমন ধরো যে সেখানেই হয় কিভাবে হসপিটাল ভিজিট করতে হয়, সেখানে কিভাবে পেশেন্ট বিল করতে হয়, কিভাবে মানে তোমার আমাদের বিভিন্ন রকম টেস্টিং আছে যেগুলো কিন্তু কোনো সাইকিয়াট্রিস্ট করতে পারবে না, সেগুলো অ্যাসেসমেন্টগুলো ওগুলো কিন্তু পুরোপুরিভাবে সাইকোলজিস্টই করে থাকে। অর্থাৎ অ্যাসেসমেন্ট করা, টেস্টিং করা, বা তার আদৌ এমন কোনো সমস্যা মানে বেড়ে গেছে কিনা যেটার জন্য কোনো ওষুধ দরকার আছে, তবে গিয়ে কিন্তু একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করা হয়। আদারওয়াইজ সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এইবার তুমি যেটা বললে কাউন্সেলিং করতে আসা, দেখো আগেকার একটা ধারণা ছিলই যে কাউন্সেলিং করা মানে হচ্ছে যে ওখানে শুধুমাত্র মানসিক রোগী যারা অর্থাৎ তারাই এখানে আসে। আজকের যুগে দাঁড়িয়ে কিন্তু আমি বলতে পারি যে এই ধারণা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখনকার দিনের বাবা মারা অনেক বেশি সচেতন এবং অনেক বেশি তারা সজাগও হয়েছেন, তার ফলে তাদের বাচ্চাদের ছোটোখাটো কোনো প্রবলেম, সেটা এডুকেশন রিলেটেডই হোক, সেটা মোবাইল অ্যাডিকশনের হোক, বা সেটা যাই হোক না কেন, একটু রেগে যাচ্ছে সেই সংক্রান্তই হোক, তারা কিন্তু ছুটে ছুটে আমাদের কাছে আজ আসছে। এইবার তোমাকে দেখতে হবে যে তুমি কখন আমাদের কাছে আসবে। যখন একটা মানুষ নর্মাল মানে কি, তার চিন্তা ভাবনা সবকিছু নর্মাল, অর্থাৎ তার ডেইলি লাইফে তাকে কোনোভাবে কিছু ধকল দিচ্ছে না, সে যেমন নিজের লাইফটাকে এনজয় করতে পারে, অর্থাৎ কাজ সামলে, ফ্যামিলিকে সামলে, নিজের প্রতি একটু সময় বার করে সে যদি পুরোপুরি খুশি থাকে, তাহলে তোমার কোনো প্রবলেম নেই। প্রবলেমটা তখনই যখন তুমি সবকিছুকে নিয়েই একটা অশান্তি ভোগ করছো, অর্থাৎ তোমার কাজেও মনে হচ্ছে তুমি যেন ঠিক স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, তোমার ফ্যামিলিকে নিয়েও মনে হচ্ছে যেন তুমি কোথাও যেন একটা ঠিক ফ্যামিলিকে টাইম দিচ্ছ, সবই দিচ্ছ, তবুও যেন ফ্যামিলি খুশি হচ্ছে না, এবং সবসময় তোমার মনের মধ্যে এমন কিছু কাজ করছে যেটা তোমার নর্মাল লাইফটাকে হ্যাম্পার করছে, রাইট? তাহলে যখনই আমি এটা বুঝতে শুরু করবো যে আমার নর্মাল লাইফ আমাকে যেরকম রেখেছিল এতদিন পর্যন্ত, এখন থেকে আমি ফিল করছি যে সেই নর্মাল লাইফটা আমার আর নেই, তখনই আমি কিন্তু কোনো সাইকোলজিস্টের কাছে যেতে পারি এবং আমি সেটাকে নিয়ে আলোচনা করতে পারি। দেখো, সাইকোলজিস্টের কাজ কিন্তু হচ্ছে তোমার ওই নর্মাল লাইফটাকে তোমায় আবার ফিরিয়ে দেওয়া, ঠিক আছে? এবার সেক্ষেত্রে যখন এমন হয় যে তোমার এই লাইফটা এতটাই হ্যাম্পার হয়ে গেছে, যখন শুধু কাউন্সেলিংয়েও কাজ দিচ্ছে না, তখনই কিন্তু আবার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয় এবং তাকে মেডিসিনও নিতে হয়, ঠিক আছে? তো এটাও ডিপেন্ড করে থাকে, কিন্তু তোমাকেই বুঝতে হবে যে কোন লাইফটা তুমি পেতে চাও, অর্থাৎ এতদিন পর্যন্ত তুমি যে লাইফটা পেয়ে এসেছো সেটাকে, নাকি এখন যেভাবে কাটাচ্ছ একটা হতাশাপূর্ণ বা সবসময় একটা অ্যাংজাইটি, একটা ভয় মনের মধ্যে, কিংবা হয়তো মনে হচ্ছে আমি কোনো কিছুই পারবো না, আমি সবকে ফেলিয়ার। হ্যাঁ, তো এই জায়গাগুলো যেগুলো তোমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, তোমার চিন্তা ভাবনাকে কষ্ট দিচ্ছে, তখনই তুমি কিন্তু আমাদের কাছে আসতে পারো। ওকে, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ওকে, থ্যাংক ইউ আমার খুব ভালো লাগলো থাকার জন্য। আর আশা করছি এই ভিডিওটাতে অনেকের অনেক কিছু হেল্প হবে, অনেকের অনেক কোয়েশ্চেন্স ছিল, তারা সেইগুলো নিয়ে চিন্তিত ছিল, স্পেশালি বাবা মারা। তো আজকের মতো এই পর্যন্তই ছিল আমাদের ম্যামের সঙ্গে কথোপকথন। আশা করছি এই ভিডিওটা থেকে আপনাদের বিন্দুমাত্র হেল্প হলেও আমরা অনেক উপকৃত থাকবো, এবং সেটাও আশা করি হবে। আর আপনাদের আরও অনেক ধরনের সমস্যা, স্পেশালি মানসিক সমস্যা বা অন্যরকম সমস্যা নিয়ে আপনারা আমাদেরকে যোগাযোগ করুন, আপনারা কমেন্ট করুন যে আপনারা কি টপিকের ওপর ভিডিও চান, তাহলে আমরা সেরকম বানাতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনার এই সময়টা নিজেদেরকে সেফ রাখবেন, নিজেদের ফ্যামিলিকে সেফ রাখবেন, এবং ভালো থাকবেন।